আমাদের লাইভ ভিডিওটি আসলে কেটে গেছে, বুঝলাম না আসলে কী সমস্যা হচ্ছে। লাইভ ভিডিওটি কেটে গেছে, আমি অন করছি। আচ্ছা দেখো, ফাংশনের প্রকার। তাহলে আমরা প্রথম বলছি কি সমান ফাংশন, অর্থাৎ এফ এ বিকে এ বি একটা ফাংশন, সি এফ আর একটা ফাংশন। এই দুইটা ফাংশন কখন সমান ফাংশন হবে, কখন সমান ফাংশন হবে দেখো একটু খেয়াল করে। আমরা বলছি প্রথম ফাংশনের ডোমেন এবং দ্বিতীয় ফাংশনের ডোমেন সমান হতে হবে এবং ফাংশনটা সংজ্ঞায়িত হবে এফ অফ এক্স সমান জি অফ এক্স, অর্থাৎ ফাংশন সংজ্ঞায়িত হবে একই রকম। এফ অফ এক্স আর জি অফ এক্স একইভাবে সংজ্ঞায়িত হবে। এফ অফ এক্সের ডোমেন হবে জি অফ এক্সের ডোমেনের সমান, যেখানে এক্স বিলংস এ। আমরা এক্স বিলংস এ না বলে এক্স বিলংস ই বললেও সমান নাই, যে সমান বলতে পারি, যেহেতু এ আর বি এ আর ই সমান। আচ্ছা, এবার আসো দেখো আমাদের চিত্রে আমরা একটু দেখি, যদি এ আর বি আমাদের দুইটা সেট আছে। এ সেটে আছে 1 3 5 7, বি সেটে আছে 0 2 4 6। দেখো খেয়াল করে। আবার এদিকে জি সেটের এফ আছে 1 2 5 6 আর ই আছে 1 3 5 7। তাহলে আমরা দেখছি যে এ আর ই আমাদের দুইটা সমান, অর্থাৎ দুইটা ফাংশনেরই ডোমেন সমান আছে। কিন্তু আমরা দেখি এদের কোডোমেন কিন্তু সমান না। কোডোমেন সমান না হলেও এদের রেঞ্জ কিন্তু সমান। খেয়াল করে দেখো, 2 আর 6 আমাদের প্রথম ফাংশনের রেঞ্জ, দ্বিতীয় ফাংশনের রেঞ্জও 2 আর 6। সুতরাং দুইটা ফাংশন সমান হওয়ার শর্ত হলো কি, প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশনের ডোমেন সমান হতে হবে এবং তাদের রেঞ্জও কিন্তু সমান হতে হবে। কোডোমেন সমান হওয়ার দরকার নেই। আমাদের এই চিত্র দুটি অবশ্যই একটা দুটো সমান ফাংশনের উদাহরণ। এবার খেয়াল করো অবেধ ফাংশন। অবেধ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন আমরা কি বলছি, এফ এ থেকে এ ফাংশনকে আমরা বলছি অবেধ ফাংশন। একটু খেয়াল করো, অর্থাৎ যে ফাংশনের ডোমেন এবং কোডোমেন একই সেট, সেই ধরনের ফাংশনকে বলা হয় অবেধ ফাংশন। অর্থাৎ যে ফাংশনের ডোমেন এবং কোডোমেন একই সেট, সেই ফাংশনকে বলছি আমরা অবেধ ফাংশন। আমরা যদি চিত্র দুটো দেখি, দেখো 1 3 5 7 ডোমেন, আমাদের কোডোমেনও 1 3 5 7। আবার দ্বিতীয় চিত্রে দেখো এ বি সি ডি আমাদের ডোমেন, আবার কোডোমেন হলো এ বি সি ডি। তাহলে অবেধ ফাংশন কাকে বলছি আমরা, যে ফাংশনের ডোমেন এবং কোডোমেন সমান হবে সেই ফাংশনকে বলছি আমরা অবেধ ফাংশন। এফ অফ এক্স সমান এক্স দ্বারা সংজ্ঞায়িত। একটু খেয়াল করে দেখো, এক্সের মান এফ অফ এক্স সমান এক্স দ্বারা যেহেতু সংজ্ঞায়িত, এক্সের মান তুমি যা বসাবে এফ অফ এক্সের মান সে একই দেবে। তাহলে আমরা চিত্র দুটো থেকে দেখতে পাচ্ছি যে এক্সের মান 1 বসাইলে 1, 3 বসাইলে 3, 5 বসাইলে 5, 7 বসাইলে 7। তাহলে এটা একটি অবেধ ফাংশন। তৃতীয় চিত্র ঠিক তাই, দেখো এ বসালে আমরা এ পাচ্ছি, বি বসালে বি পাচ্ছি, সি বসালে সি পাচ্ছি। তাহলে কাকে বলছি, এফ এ, অর্থাৎ কোনো ফাংশনের এবং কোডোমেন যদি সমান হয় তাহলে এটাকে বলছি আমরা অবেধ ফাংশন। একে সাধারণত এফ অফ এক্স সমান এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হয়। ধ্রুবক ফাংশন, এফ এ বিকে ধ্রুবক ফাংশন বলা হবে যদি সি হয়, যেখানে এক্স বিলংস এ এবং সি বিলংস বি। তাহলে আমাদের এ হলো ডোমেন সেট আর সিটা হলো আমাদের কোডোমেন সেট। সি বিলংস বি যেহেতু হচ্ছে, সি হলো আমাদের কোডোমেনের উপাদান। এরপর যদি উদাহরণ দেখি, এফ অফ এক্স সমান 5 দ্বারা সংজ্ঞায়িত এফ আর থেকে একটা ফাংশন। একটু খেয়াল করে দেখো, আমাদের 1 বসালে আমরা এফ অফ এক্সের জায়গায় 1 বসালে আমরা 5 পাই, 2 বসালে 5 পাই, 3 বসালে 5 পাই, 4 বসালে 5 পাই। অর্থাৎ আমরা ডোমেনে যে মান বসাই না কেন, সেই মানটা যদি কোডোমেনের শুধুমাত্র একটা উপাদানের সাথে সম্পর্কিত হয়, এই একটা উপাদানই থাকবে, কোডোমেনে একটা উপাদানই থাকবে, একটা উপাদানের সাথে সম্পর্কিত হয়, তাহলে সেই ফাংশনকে আমরা বলছি
ধ্রুবক ফাংশন। অর্থাৎ আলোচনা থেকে আমরা এটাই স্পষ্ট যে ধ্রুবক ফাংশনে কোডোমেন হবে অবশ্যই এক উপাদানের, দ্বিতীয় সেটে একটা উপাদানের বেশি থাকতে পারবে না। তাহলে এফ অফ এক্স সমান সি দ্বারা সংজ্ঞায়িত ফাংশনকে আমরা কি বলছি? ধ্রুবক ফাংশন। আচ্ছা, এবার আসো ইনটু ফাংশন। এফ এ থেকে বি কে ইনটু ফাংশন বলা হবে যদি এফ অফ এ নট ইকুয়াল বি হয়। তাহলে এফ অফ এ মানে আমাদের রেঞ্জ, আর বি হলো আমাদের কোডোমেন। অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় কোনো ফাংশনের, তাহলে সেই ফাংশনকে আমরা বলছি ইনটু ফাংশন। একটু খেয়াল করো, কোডোমেন এবং রেঞ্জ যদি সমান না হয় তাহলে সেই ফাংশনকে আমরা বলছি ইনটু ফাংশন। একটু খেয়াল করে দেখো, আমাদের যে চিত্র দুটো দেওয়া আছে, আমাদের প্রথম সেটের ডোমেন কি আছে 1 3 5 7, দ্বিতীয় সেটের রেঞ্জ কি আছে 4 6 8, কিন্তু কোডোমেন আছে 2 4 6 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ হলো 4 6 8, কোডোমেন হলো 2 4 6 8। সুতরাং এই ফাংশনটি ইনটু ফাংশন। দ্বিতীয় সেটে দেখো আমাদের রেঞ্জ আছে 4 5 কোডোমেন আছে 4 5 6 8 আর রেঞ্জ আছে 5 6। সো কোডোমেন এবং রেঞ্জ সমান নয়, সুতরাং এই ফাংশনটিও একটি ইনটু ফাংশন। এবার আসো এক এক ফাংশন, অর্থাৎ 1 1 ফাংশন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনের ভিতরে গুরুত্বপূর্ণ হলো এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। আমরা প্রথমে এক এক ফাংশনের আলোচনা করছি। দেখো তারপরে এক এক ফাংশন, যদি এফ এ বি ফাংশনের এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন এফ সম্পর্কিত উপাদান বা ইমেজ বিতে ভিন্ন ভিন্ন হয়। একটু খেয়াল করে দেখো, এর প্রত্যেক ভিন্ন ভিন্ন মানে এর প্রত্যেকটা মানের জন্য যদি বিতে ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ বিতে আলাদা আলাদা উপাদান বা ইমেজ পাওয়া যায়, তাহলে সেই ফাংশনটিকে আমরা বলছি এক এক ফাংশন। একটু খেয়াল করো তোমরা, আবারও বলছি যে এক এক ফাংশন কোনটি? এফ এ থেকে বিকে এক এক ফাংশন বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটে একটি করে উপাদান পাওয়া যায় এবং আলাদা আলাদা করে একটি করে উপাদান পাওয়া যায়। আমরা যদি চিত্রটা দেখি, একটু খেয়াল করো, চিত্রটা দেখো তোমরা, চিত্রে কি আছে? 1 বসালে আমরা 2 পাই, 3 বসালে কি পাই 4 পাই, 5 বসালে 6 বসালে 8 পাই। তাহলে আমরা 1-এর জন্য শুধুমাত্র 2 পাচ্ছি, 3-এর জন্য শুধুমাত্র 4 পাচ্ছি, 5-এর জন্য 6 পাচ্ছি, 7-এর জন্য 8 পাচ্ছি। অর্থাৎ একটি করে উপাদান পাওয়া যায়। এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটে একটি করে উপাদান পাওয়া যায়। দ্বিতীয়টা ঠিক তাই দেখি, আমরা এর জন্য ই পাচ্ছি, বির জন্য এইচ পাচ্ছি, সির জন্য কে পাচ্ছি, ডির জন্য এম পাচ্ছি। তাহলে কি দাঁড়ালো এখানে? যে আমরা এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটে যদি ভিন্ন ভিন্ন উপাদান পাই, তাহলে সেইটাকে আমরা বলছি এক এক ফাংশন। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম চিত্রটায় 9 ফাঁকা আছে। 9 ফাঁকা থাকলেও আমাদের ফাংশন হতে পারে, কারণ আমরা বলছি যে কোনো মায়ের মেয়ে না থেকে ছেলে থাকতে পারে, সেক্ষেত্রে প্রথমটা ফাংশন। আর আমাদের যে এক এক ফাংশনের সংজ্ঞা, যে প্রত্যেকটা উপাদানের জন্য আমাদের এদিকে প্রত্যেকটা বি সেটেও প্রত্যেকটা উপাদানের একটা একটা করে উপাদান পেতে হবে, সেটাও কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং এটা একটি এক এক ফাংশন, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবার একটু গাণিতিকভাবে খেয়াল করো, গাণিতিকভাবে এক এক ফাংশন, যেটা আমাদের খুবই কার্যকরী, আমাদের অঙ্ক করতে গেলে এটা লাগবেই। গাণিতিকভাবে এফ এ বিকে এক এক ফাংশন বলা হবে যদি এফ অফ এ টু হয়। একটু খেয়াল করো, মানে আমাদের এ ওয়ান আর এ টু অবশ্যই এ সেটের উপাদান। তাহলে এ সেটের দুইটা উপাদান নিয়ে ফাংশনে বসালে যে মান পাবো, সেখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে এ ওয়ান আর এ টু সমান, গাণিতিকভাবে দেখো খেয়াল করো, এ ওয়ান আর এ টু এ সেট থেকে নেওয়ার পরে বা দুইটা উপাদান এ সেট থেকে নেওয়ার পরে যদি আমরা সেই ফাংশন দুটোকে সমান ধরে সেই এ ওয়ান আর এ টুকে সমান দেখাতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো? এই ফাংশনটি একটি এক এক ফাংশন। অর্থাৎ আমাদের পরীক্ষায় কোনো একটি ফাংশন দিয়ে বলতে পারে যে এটি এক এক ফাংশন প্রমাণ করো, এক এক ফাংশন প্রমাণ করো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই গাণিতিকভাবে এই শর্তটা আমাদের দরকার হবে।
এবার দেখো সার্বিক ফাংশন। সার্বিক ফাংশনের আরও নাম আছে, দেখো সার্বিক ফাংশন, খেয়াল করে দেখো এফ এবিকে সার্বিক বা অন্টু ফাংশন বলা হবে যদি এ সমান বি হয়। একটু খেয়াল করো, এফ অফ এ সমান বি হয়। আমাদের এফ অফ এ সমান বি না হলে আমরা বলছিলাম ইনটু ফাংশন, অফ এ সমান বি হলে আমরা বলছি অনটু ফাংশন, অর্থাৎ সার্বিক, অর্থাৎ রেঞ্জ ও কোডোমেন। আমরা ইনটু ফাংশনের ক্ষেত্রে বলছিলাম রেঞ্জ আর কোডোমেন সমান হবে, আর এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ ও কোডোমেন সমান হবে, অর্থাৎ যে ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান সেই ফাংশনকে আমরা বলছি সার্বিক বা সর্বগ্রাহী বা অনটু ফাংশন। সার্বিক বা সর্বগ্রাহী বা অনটু ফাংশন। সার্বিক ফাংশনের আরও একটা নাম আছে সারজেক্টিভ ফাংশন। এবার আমরা চিত্র 3টা ভালো করে খেয়াল করি। দেখো প্রথম সেটে আমাদের রেঞ্জ কি আছে 2 4 6 8, আবার এর কোডোমেনও 2 4 6 8, কারণ তৃতীয় সেটটা মানে আমাদের কোডোমেন, তাহলে 2 4 6 8 আমাদের কোডোমেন। আবার রেঞ্জ যেহেতু 1-এর সাথে 2 সম্পর্কিত, 3-এর সাথে 4 সম্পর্কিত, 5-এর সাথে 6 সম্পর্কিত এবং 7-এর সাথে 8 সম্পর্কিত, অর্থাৎ রেঞ্জও 2 4 6 8। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোডোমেন এবং রেঞ্জ সমান, সুতরাং এটি একটি সার্বিক ফাংশন। দ্বিতীয় ফাংশনে খেয়াল করো, এর রেঞ্জ 4 6 এবং কোডোমেনও 4 6, সুতরাং এটি দ্বিতীয় ফাংশনে খেয়াল করো এক উপাদানী হওয়া সত্ত্বেও, এক উপাদানী আমাদের বি সেটটা এক উপাদানী হওয়া সত্ত্বেও এটি একটি সার্বিক ফাংশন, কারণ এর রেঞ্জ 8 আবার কোডোমেনও 8, অর্থাৎ আমরা এটা একটা ধ্রুবক ফাংশন বলা চলে, কিন্তু আমরা এটা আমাদের এখানে সংজ্ঞা অনুসারে এটা একটি সার্বিক ফাংশন। অর্থাৎ আমরা যদি কোনো ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান প্রমাণ করতে পারি, কোডোমেন এবং রেঞ্জ সমান প্রমাণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটি একটি সার্বিক ফাংশন। আমাদের সৃজনশীল কোশ্চেনের যে প্রশ্নটা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে প্রমাণ করে যে ফাংশনটি একটি একক এবং সার্বিক ফাংশন। তাহলে আমাদের একক ফাংশনের যে সংজ্ঞা ছিল এফ অফ a1 সমান এফ অফ a2 হলে a1 সমান a2 দেখাতে হবে, তাহলে একক ফাংশন বলতে পারবো। আর সার্বিক ফাংশনে প্রমাণ করতে হবে কি এফ অফ a সমান b, অর্থাৎ রেঞ্জ ও কোডোমেন সমান। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা সার্বিক ফাংশন। একটা লাইন দেখো, গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, যদি বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার চেয়ে বেশি হয় তবে এ সেট হতে বি সেটে বর্ণিত কোনো ফাংশনই সার্বিক হবে না। অর্থাৎ আমাদের যদি প্রথম ফাংশনে 1 3 5 7 আছে, দ্বিতীয় ফাংশনে যদি 2 4 6 8 আরও একটা উপাদান থাকতো 9, তাহলে আমরা দেখতে পেতাম যে এ সেট থেকে বি সেটে একটি উপাদান বেশি, সেক্ষেত্রে সার্বিক ফাংশন হতো না। অর্থাৎ এ সেটের উপাদানের চেয়ে বি সেটে কোনো মতেই উপাদান বেশি থাকতে পারবে না, একটি উপাদানও বেশি থাকতে পারবে না, তাহলে সে সার্বিক ফাংশন হবে না। এবার দেখো বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন ইনভার্স ফাংশন। আচ্ছা, এবার এই বিপরীত ফাংশনের ক্ষেত্রে বলি, আমাদের সৃজনশীল প্রশ্নে এরকমও থাকে যে এক প্রমাণ করো যে ফাংশনটি একক এবং সার্বিক ফাংশন, সাথে দিতে পারে যে একটি ফর্মুলা বা সূত্র লিখো যাতে এফ ইনভার্স তুমি বের করতে পারো। অর্থাৎ এফ ইনভার্স অর্থাৎ বিপরীত ফাংশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, ধরি এফ এ থেকে বি একটি একক এবং সার্বিক ফাংশন, অর্থাৎ প্রথম লাইনটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ফাংশনটা কেমন হতে হবে, একক এবং সার্বিক ফাংশন। তাহলে একক ফাংশন কী ছিল, প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদা করে একটি করে উপাদান পাওয়া যাবে। খেয়াল করো, প্রত্যেকটা উপাদানের জন্য একটি করে আলাদা উপাদান পাওয়া যাবে, অর্থাৎ এক একের শর্ত হলো প্রত্যেকটা উপাদানের জন্য
একটি করে উপাদান পাওয়া যাবে। তাহলে আমাদের যদি প্রথম চিত্রটা দেখি, দেখো 1 2 3 4 সবার জন্য একটি করে উপাদান পাওয়া যাচ্ছে, 5 6 7 8। তাহলে আমরা প্রথম ফাংশনটাকে এক এক ফাংশন বলতে পারি, ঠিক আছে। এরপরে আসো সার্বিক ফাংশন বলা যায় কিনা। সার্বিক ফাংশনের সংজ্ঞা কী ছিল, যে কোডোমেন এবং রেঞ্জ সমান হতে হবে। তাহলে আমরা বি সেট থেকে দেখতে পাচ্ছি কোডোমেন কত, 5 6 7 8। তাহলে কোডোমেন যদি 5 6 7 হয়, 8 হয়, তাহলে আমাদের রেঞ্জও এখানে 5 6 7 8। সুতরাং এই ফাংশনটি একই এক এক এবং সার্বিক ফাংশন। তাহলে বিপরীত ফাংশন হতে গেলে অবশ্যই ফাংশনটি কী হতে হবে, এক এক এবং সার্বিক ফাংশন হতে হবে। কোনো ফাংশন এক এক এবং সার্বিক ফাংশন না হলে সেটা থেকে আমরা কোনো মতেই বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো না। তাহলে দেখো একটু খেয়াল করে, যদি এফ এ বি একটি এক এক এবং সার্বিক ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স বি থেকে এ, তাহলে বিপরীত ফাংশনটা কি হবে, বি থেকে এ। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেটটা হয়ে যাবে প্রথম সেট, প্রথম সেটটা হবে দ্বিতীয় সেট, দ্বিতীয় সেটটা হবে প্রথম সেট, প্রথম সেটটা হবে তৃতীয় সেট। এটা দ্বারা যদি আমরা কোনো ফাংশন সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ ফাংশন সংজ্ঞায়িত হয়, তাহলে সেই ফাংশনটাকে বলছি পূর্বের ফাংশন, অর্থাৎ এফ ফাংশনের বিপরীত ফাংশন। একটু খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয় চিত্রে কি আছে, 5 1 এর সাথে মিলতেছে, 6 2 এর সাথে মিলতেছে, 7 3 এর সাথে মিলতেছে, 8 4 এর সাথে মিলতেছে। অর্থাৎ ফাংশনের যে সংজ্ঞা আমরা পাচ্ছি, প্রত্যেকটা উপাদান এদিকের উপাদানের সাথে সম্পর্কিত, সেটা ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি এটি একটি বিপরীত ফাংশন। তাহলে কি দাঁড়ালো, এফ যদি একটি এক এক এবং সার্বিক ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স বি এ, অর্থাৎ দ্বিতীয় সেট হবে প্রথম সেট এবং প্রথম সেট হয়ে যাবে দ্বিতীয় সেট। তাহলে যে ফাংশনটা সংজ্ঞায়িত হবে সেই ফাংশনটিকে আমরা বলছি বিপরীত ফাংশন। একটা গুরুত্বপূর্ণ নোট দেখো নিচে আছে, বিপরীত ফাংশনের ক্ষেত্রে এফ এর ডোমেন সমান এফ ইনভার্সের রেঞ্জ এবং এফ এর রেঞ্জ হবে এফ ইনভার্সের ডোমেন। এই কথাটা লেখার গুরুত্বপূর্ণ কারণ হলো, আমাদের বেশিরভাগ ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে গেলে প্রথমে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করে সেই বিপরীত ফাংশনের ডোমেনটা নির্ণয় করতে হয়। সেই বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে পূর্ববর্তী, অর্থাৎ আগের ফাংশনের রেঞ্জ। এই জন্যই এই কথাটা গুরুত্বপূর্ণ যে এফ এর ডোমেন হবে এফ ইনভার্সের রেঞ্জের সমান এবং এফ এর রেঞ্জ হবে এফ ইনভার্সের ডোমেনের সমান, এফ এর রেঞ্জ হবে এফ ইনভার্সের ডোমেনের সমান। তাহলে বোঝা যাচ্ছে কি না যে আমাদের যদি কোনো ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। সেই বিপরীত ফাংশনের রেঞ্জ ডোমেন নির্ণয় করতে হবে। ডোমেন নির্ণয় করলে আমরা বলতে পারবো যে সেটি আগের ফাংশনের রেঞ্জ। এবার আসো সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন অর্থাৎ কম্পোজিট ফাংশন। একটু খেয়াল করে দেখো, এফ এ থেকে বি এবং জি থেকে বি এরূপ দুইটি ফাংশন। একটু খেয়াল করো, দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনকে আমরা সংযোজন করব, এই জন্যই বলছি সংযোজিত ফাংশন। এফ এ থেকে বি একটা ফাংশন আছে, জি বি থেকে সিতে এর একটা ফাংশন আছে। যদি এরূপ দুইটা ফাংশন হয়, তাহলে রেঞ্জ এফ অর্থাৎ প্রথম ফাংশনের রেঞ্জ সমান বি সমান দ্বিতীয় ফাংশনের ডোমেন। তাহলে প্রথম ফাংশনের রেঞ্জ আর দ্বিতীয় ফাংশনের ডোমেন সমান হতে হবে, আর নয় আমরা কম্পোজিট ফাংশন নির্ণয় করতে পারবো না। তাহলে এফ এবং জি এর সংযোজিত ফাংশনকে জি কম্পোজিট এফ এবং সেই ফাংশনটা এ থেকে সি দ্বারা নির্দেশ করা হবে। একটু খেয়াল করো, এফ এ থেকে বি একটা ফাংশন, জি বি থেকে সি একটা ফাংশন। যদি প্রথম ফাংশনের রেঞ্জ এবং দ্বিতীয় ফাংশনের ডোমেন সমান হয়, তাহলে এফ এবং জি এর মধ্যে একটা ফাংশন গঠিত হবে। সেই ফাংশন আমরা বলছি জি কম্পোজিট এফ। আমরা ওইখানে গোল যে সার্কেল সেটাকে আমরা কম্পোজিট করব। জি কম্পোজিট এফ হবে এ থেকে সি দ্বারা নির্দেশিত ফাংশন। কম্পোজিট ফাংশনটা হবে জি কম্পোজিট এফ এ থেকে সি দ্বারা নির্দেশিত। এবং ফাংশন আকারে যদি থাকে, দেখো খেয়াল করে, জি কম্পোজিট এফ অফ এক্স, এটাকে লেখা যায় কি জি এফ অফ এক্স, অথবা জি এফ এক্স যদি থাকে সেক্ষেত্রেও আমরা মনে করবো যে এখানে জি কম্পোজিট এফ আছে।
শুধু জি এফ যদি লেখা থাকে তাতেও বুঝতে হবে যে জি কম্পোজিট এফ আছে, অর্থাৎ এটিও জি এফ অফ এক্স দ্বারা সংজ্ঞায়িত। আমি তিনটে লিখে দিচ্ছি এই কারণেই যে কোনো একটা থাকলে তুমি যদি শুধু একটা জানো তাহলে বাকিটা কী সংজ্ঞায়িত হবে সেটা তুমি বুঝতে পারবে না। এই জন্য জি কম্পোজিট এফ এফ অফ এক্স, জি এফ এফ অফ এক্স সমান জি এফ অফ এক্স। আবার জি এফও যদি লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে হবে জি এফ অফ এক্স। তাহলে কম্পোজিট ফাংশনটা কি দেখো, এফ এ থেকে বি একটা ফাংশন, জি বি থেকে সি আর একটা ফাংশন, তাহলে জি কম্পোজিট এ হবে এ সমান এ থেকে সি দ্বারা নির্দেশিত ফাংশন। একটু চিত্রটা দেখো, খেয়াল করো, এ থেকে বি এর ভিতর প্রথমে যে ফাংশনটা আছে এফ, তাহলে বি এর আমরা বলছি যে বি মানে কি, বিটা হতে হবে প্রথম ফাংশনের রেঞ্জ, অর্থাৎ তাতে আমরা দেখো বি এর ভিতরে এফ অফ এক্স লিখছি, এফ অফ এক্স মানে আমাদের রেঞ্জ, বি এর ভিতরে আমরা এফ অফ এক্স লিখছি, এই এফ অফ এক্স আমাদের বি। এবার এফ অফ এক্স আর জি এর মধ্যে যে ফাংশনটা গঠিত হলো সেটা হলো জি এফ অফ এক্স, আর এটাকে আমরা দেখো নিচে লিখছি জি কম্পোজিট এফ, কম্পোজিট এফ অর্থাৎ জি সংযোজিত ফাংশন এফ। এবার একটা উদাহরণ দেখো, আমাদের পরীক্ষা কিন্তু কম্পোজিট ফাংশন নির্ণয় করতে আসে, একটু খেয়াল করো, এফ অফ এক্স সমান কি আছে এক্স স্কোয়ার, জি অফ এক্স আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটু খেয়াল করো, হ্যাঁ একটু কার্সারটা দেখতে পারো, এফ অফ এক্স সমান কি আছে এক্স স্কোয়ার, জি অফ এক্স আছে কত এক্স প্লাস ওয়ান। তাহলে জি কম্পোজিট এফ এবং এফ কম্পোজিট জি নির্ণয় করতে হবে আমাদের। একটু খেয়াল করো, জি কম্পোজিট এফ আমাদের সংজ্ঞায় বলে আসছে কি, জি কম্পোজিট এফ মানে জি এফ অফ এক্স, জি এফ অফ এক্স। তাহলে জি এফ অফ এক্স আমরা লিখলাম জি এফ অফ এক্স। এখন দেখো জি এফ অফ এক্স, তাহলে এখানে এফ অফ এক্স মানে কত, আমাদের মূল ফাংশনে এফ অফ এক্স মানে কি ছিল এক্স স্কোয়ার, তাহলে জি এফ অফ এক্স মানে জি এক্স স্কোয়ার হয়ে গেছে, এফ অফ এক্সের পরিবর্তে আমরা বসাইলাম এক্স স্কোয়ার, এফ অফ এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার। এবার আমাদের ফাংশনটা হয়ে গেছে জি ফাংশন, অর্থাৎ জি এক্স স্কোয়ার, অর্থাৎ জি ফাংশনে এক্সের পরিবর্তে আমরা কি বসাবো এক্স স্কোয়ার বসাবো। তাহলে যাও আমাদের জি ফাংশনটা কী ছিল, জি এক্স ছিল এক্স প্লাস ওয়ান, তাহলে এক্সের পরিবর্তে কী হবে এক্স স্কোয়ার, জি অফ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে যদি আমরা এক্স স্কোয়ার বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো এফ কম্পোজিট জি, এফ কম্পোজিট জি মানে কি এফ অফ জি অফ এক্স, প্রথমে আমরা এফ লিখলাম, জি অফ এক্স মানে কি এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান। এবার আমাদের ফাংশনটা হয়ে গেল এফ ফাংশন। এফ ফাংশনটা আমাদের দেখো, এফ ফাংশনটা কত ছিল, এফ ফাংশন ছিল এক্স স্কোয়ার, সো এক্সের পরিবর্তে এখন আমরা কী লিখবো এক্স প্লাস ওয়ান। সো এক্সের পরিবর্তে আমরা যদি এই যে এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার আছে, এই এক্সের পরিবর্তে যদি আমরা এক্স প্লাস ওয়ান বসাই তাহলে আমরা কী পাবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা কি জি কম্পোজিট এফ, এফ কম্পোজিট জি নির্ণয় করতে পারবো। আমরা বাড়ির কাজ হিসেবে এটা দিয়ে দেবো তোমাদেরকে, যে তোমরা দেখে নিবা। আমার সৃজনশীল আমি তিনটা তোমাদের বাড়ির কাজ প্রস্তুত করেছি, সেই তিনটে দিব, ওর ভিতরে জি কম্পোজিটে এফ কম্পোজিট জি আছে, ওটা তোমরা দেখি। আচ্ছা, লেখচিত্র হতে ফাংশনের ধারণা, আমি এটার উপরে তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে লেখচিত্র হতে কীভাবে বুঝবো ফাংশন কিনা। আচ্ছা দেখো, প্রথম চিত্রটা যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল করে কোনো রেখা আঁকি, দেখো খেয়াল করে এই যে এই চিত্রটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল মনে করো এই চিত্র, আমরা এরকম যদি একটা রেখা আঁকি তাহলে সে শুধুমাত্র ওয়াইকে সমান্তরাল করে রেখা আঁকলে শুধুমাত্র একটা বিন্দুতে, এই লেখচিত্রকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে, সুতরাং এই ফাংশনটি এটি একটি ফাংশনের লেখচিত্র। দ্বিতীয় চিত্রে আমরা যদি ওয়াইকে সমান্তরাল করে রেখা আঁকি সেটি কি একটি ফাংশনের লেখচিত্র হবে, কারণ একটি মাত্র বিন্দুতে ছেদ করে। কিন্তু তৃতীয় চিত্রে যদি আমরা ওয়াইকে সমান্তরাল করে রেখা আঁকি তাহলে আমরা দেখি ভাই এই একটা অর্থাৎ দুইটা বিন্দুতে, সবসময় দুইটা করে বিন্দুতে ছেদ করে, ওয়াইকে সমান্তরাল করে লেখচিত্র আঁকলে দুইটা করে বিন্দুতে ছেদ করে, সুতরাং এটি ফাংশনের লেখচিত্র নয়। আমরা যদি এই লেখচিত্রটা দেখি 4 নম্বরটা, তাহলে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল কোণে লেখচিত্র অঙ্কন করলে সে দুইটা বিন্দুতে ছেদ করে, এখানে একটা দুইটা বিন্দুতে ছেদ করে, সুতরাং এটি ফাংশনের লেখচিত্র নয়। আমরা এটা কেন আলোচনা করলাম, কারণ লেখচিত্রের মাধ্যমে যেমন ফাংশন কিনা আমরা নির্ধারণ করতে পারি, ঠিক লেখচিত্রের মাধ্যমে ফাংশনটি, সেই লেখচিত্রটি কি এক ফাংশনের লেখচিত্র নাকি সার্বিক ফাংশনের লেখচিত্র সেটাও নির্ধারণ করা
যায়। আমরা একটু দেখি। দেখো লেখচিত্র হতে একক এবং সার্বিক ফাংশনের ধারণা। আমরা কি লিখছি, কোনো ফাংশনের লেখচিত্র যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ না করে তবে ওই লেখচিত্রটি একক ও সার্বিক ফাংশন। কি কথা হলো যে এক্স অক্ষের করে সমান্তরাল রেখা আঁকবো, আমরা ফাংশন নির্ধারণ করার জন্য ওয়াই অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করছি, আর এক্ষেত্রে আমরা এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করবো। তাই এক্স অক্ষের সমান্তরাল করে যদি লেখচিত্র অঙ্কন করি, ঠিক আছে, সেই লেখচিত্রটা যদি একাধিক বিন্দুতে ছেদ না করে তাহলে সেটা হবে একক এবং সার্বিক ফাংশন নির্দেশ করে। দেখো আমাদের প্রথম চিত্রটা, আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল করে একটা লেখচিত্র অঙ্কন করি, দেখো একটু খেয়াল করে এক্স অক্ষের সমান্তরাল করে, এই যে আমাদের কার্সারটা দেখো, এক্স অক্ষের সমান্তরাল করে একটা লেখচিত্র অঙ্কন করলাম, এই যে মনে করে এইটা আঁকলাম, তাহলে শুধুমাত্র বিন্দুতে ছেদ করে। সুতরাং একটা বিন্দুতে ছেদ করলে আমরা এটা কী বলবো, এটা একক ফাংশনের লেখচিত্র, আবার এটি সার্বিক ফাংশনেও লেখচিত্র। এটাও যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করি তাহলে কটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা কি একক এবং সার্বিক ফাংশন নির্দেশ করে। কিন্তু আমরা যদি তৃতীয় চিত্রটি চলে যাই, দেখো একটু খেয়াল করে এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করি, তাহলে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের সংজ্ঞায় বলা আছে একাধিক বিন্দুতে ছেদ না করে তাহলে একক ও সার্বিক, অর্থাৎ একটি বিন্দুতে ছেদ করলে একক এবং সার্বিক, একাধিক বিন্দুতে ছেদ করলে সেটি হবে শুধুমাত্র সার্বিক ফাংশন, এই যে লেখা আছে, অন্যথায় শুধু সার্বিক ফাংশন নির্দেশ করে। তাহলে এই ফাংশনটি সার্বিক ফাংশন। আমাদের চতুর্থ লেখচিত্রটি দেখো, যদি এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করি, একটু খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করি তাহলে সে দুইটা বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে দেখো এইটা যদি ছেদ করি তাহলে প্রথমে তিনটা বিন্দুতে ছেদ করে, এদিকে নিচে যদি দেখাই তিনটা বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ এই লেখচিত্রটি একটি সার্বিক ফাংশনের লেখচিত্র। তাহলে আমার মনে হয় আমরা লেখচিত্র দেখে এখন বুঝতে পারবো যে এটি একক এবং সার্বিক ফাংশনের লেখচিত্র কিনা, নাকি এটি শুধুমাত্র সার্বিক ফাংশনের লেখচিত্র। যদি কোনো লেখচিত্রে আমরা এক্স অক্ষের সমান্তরাল করে লেখচিত্র অঙ্কন করি, মানে একটি সরলরেখা অঙ্কন করি, সেই সরলরেখাটি যদি একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটাকে আমরা বলছি একক এবং সার্বিক ফাংশন। যদি একাধিক বিন্দুতে ছেদ করে, অর্থাৎ 2 বা 3 বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলছি কি শুধুমাত্র সার্বিক ফাংশনের লেখচিত্র। এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষায় আমাদের সমস্যা দিলে সেখানে কি কি চাবে, তোমাদের কাছে কি কি চাবে। দেখো উদাহরণ হিসেবে আমরা একটা দিছি, এফ যদি এ সমান আর বা 3, এ মানেই আমাদের কোনো ফাংশনের এ মানেই আমাদের ডোমেন সেট, এ সমান কেমন, এই সেটটা কেমন, আর বা 3, আর কি, আর হলো আমাদের বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। আর পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে, অর্থাৎ জটিল সংখ্যা আমাদের যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোই আমাদের বাস্তব সংখ্যা। তাহলে আর থেকে 3 বাদ দিলে যে সেটটা থাকে সেই সেটটাকে বলছি আমরা ডোমেন সেট, আর আর থেকে 1 বাদ দিলে যে সেটটা থাকে সেই সেটটাকে বলছি আমরা কোডোমেন সেট। এ হলো আর বাদ 3, বি সমান আর বাদ 1। এফ এ থেকে বি ফাংশনটা কী দ্বারা সংজ্ঞায়িত হয়েছে, এফ অফ এক্স সমান এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3 দ্বারা বর্ণিত। তবে প্রমাণ করো যে এফ একটি একক এবং সার্বিক ফাংশন। আমি তোমাদেরকে বলেছিলাম যে একক এবং সার্বিক ফাংশন প্রমাণ করতে দিবে। একটি ফর্মুলা বের করো যা এফ ইনভার্সকে সংজ্ঞায়িত করে, অর্থাৎ একটা ফর্মুলা দিতে হবে যা এফ ইনভার্সকে সংজ্ঞায়িত করে, অর্থাৎ আমাদেরকে এখানে এফ ইনভার্স এক্স বের করতে বলা হয়েছে। এফ অফ এক্স দেওয়া আছে, এফ ইনভার্স এক্স বের করতে বলা হয়েছে। এবার খেয়াল করো, আমাদের একক ফাংশন প্রমাণ করার শর্ত কী ছিল, যে আমরা এ সেট থেকে, অর্থাৎ ডোমেন সেট থেকে দুটো উপাদান নিব, সেই দুটো উপাদান ফাংশনে নিয়ে তাদেরকে সমান ধরবো। সমান ধরে যদি প্রমাণ করতে পারি যে এই দুটো উপাদান সমান, তাহলে আমরা বলবো ফাংশনটি এক। আর সার্বিক ফাংশন প্রমাণ করার শর্ত কী ছিল, যে সার্বিক ফাংশনের ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ হতে হবে সমান। কোডোমেন আবার রেঞ্জ যদি সমান প্রমাণ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা সার্বিক ফাংশন। আচ্ছা একটু দেখো খেয়াল করে, এখানে মনে করি a1 a2 বিলংস এ, তাহলে এফ অফ a1 কত হবে, এক্সের জায়গায় আমরা a1 যদি বসাই, এখানে দেখো এই যে আমাদের এফ অফ এক্স, আমাদের এফ অফ এক্স আছে না, এক্সের জায়গায় আমরা যদি a1 বসাই তাহলে কত পাবো, a1 মাইনাস 2 বাই a1 মাইনাস 3। আবার এফ অফ a2, অর্থাৎ এক্সের পরিবর্তে a2 বসাবো, তাহলে a2 মাইনাস 2 a2 মাইনাস 3। তাহলে এফ অফ a1 পেলাম a1 মাইনাস 2 বাই a1 মাইনাস 3, এরপর a2 পেলাম
a2 মাইনাস 2 বাই a2 মাইনাস 3। এখন আমরা বলছি কি এফ অফ a1 আর এফ অফ a2 সমান ধরতে হবে। এই দেখো যদি এফ অফ a1 সমান এফ অফ a2 হয় তাহলে আমাদের এফ অফ a1 সমান এফ অফ a2 হলে আমাদের এই দুইটা ফাংশনের যে মান সেই দুটো সমান হবে a1 মাইনাস 2 বাই a1 মাইনাস 3 সমান a2 মাইনাস 2 বাই a2 মাইনাস 3। আমরা আর গুণ করে দিছি a1 মাইনাস 2 সাথে গুণ a2 মাইনাস 3, a1 মাইনাস 3 সাথে গুণ a2 মাইনাস 2। এই দুটো তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে, এই দুটো ক্যালকুলেশন করে দেখবে যে শেষ পর্যন্ত তোমরা পাবে a1 সমান a2। অবশ্যই ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে? বোর্ড থাকলে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতাম। এখানে ক্যালকুলেশন করে দেখা যাবে যে a1 আর a2 সমান। এই যে দেখো আমি কারসার দিয়ে দেখাচ্ছি যে a1 আর a2 সমান। তাহলে a1 আর a2 যেহেতু সমান আমাদের এক এক ফাংশনের সংখ্যার সাথে মিলে যায়, সুতরাং এফ ফাংশনটি এক এক। দেখো লিখছি যেহেতু এফ অফ a1 সমান এফ অফ a2 ইমপ্লাস করে a1 সমান a2 পেয়েছি, সুতরাং এফ ফাংশনটি এক এক ফাংশন। এবার আমাদেরকে দেখাতে হবে যে ফাংশনটির কোডোমেন এবং রেঞ্জ সমান। কোডোমেন আমাদের এখানে কী দেওয়া আছে আর বাদ 1। এখন আমরা রেঞ্জ বের করব। রেঞ্জও যদি আর বাদ 1 হয় তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি সার্বিক ফাংশন। দেখো খেয়াল করে। আচ্ছা, আমরা বলছি কিন্তু যে কোনো ফাংশনের মানে আমরা বলছিলাম যে কোনো ফাংশনের রেঞ্জ বের করা যাবে তার বিপরীত ফাংশনের ডোমেন থেকে, বিপরীত ফাংশনের ডোমেন থেকে। তাহলে আমরা একটু দেখো খেয়াল করে, আমরা এফ অফ এক্সটাকে ওয়াই ধরছি, অর্থাৎ বিপরীত ফাংশন আমরা একটু নির্ণয় করব। এফ অফ এক্স, এই যে আমাদের এফ অফ এক্স সমান কত ছিল এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3, এটাকে আমরা ওয়াই ধরছি, ওয়াই সমান এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3। এরপর আমরা আর গুণ করলাম এক্স ওয়াই মাইনাস 3y সমান এক্স মাইনাস 2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান কত পাই দেখো একটু খেয়াল করে। এক্স সমান পাওয়া যায় কত 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। এক্স সমান কত পাওয়া যায় 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। একটু খেয়াল করে দেখো আমাদের এক্স সমান 3y মাইনাস 2 বাই আছে ওয়াই মাইনাস 1। আমাদের ওয়াই এর মান আমি কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে ভগ্নাংশ আকারে থাকলে নিচে দেখতে হবে যে কোন মানের জন্য নিচে 0 হয়ে যায়, কারণ নিচে 0 হয়ে গেলে সেই ফাংশনটি হয়ে যায় অসংজ্ঞায়িত ফাংশন। একটু ভালো করে খেয়াল করে দেখো যে ওয়াই এর মান, এই যে আমাদের দেখো কারসার দেখো ওয়াই মাইনাস 1 আছে না, এখানে ওয়াই এর মান কোনো মতে, কারণ 1 বসালে নিচে কত হবে 0 হয়ে যাবে, তাহলে ফাংশনটি হয়ে যাবে এক্স এর মান কেমন হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওয়াই এর মান কোনো মতেই 1 বসানো যাবে না। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এখানে ওয়াই সমান 1 হতে পারবে না, অর্থাৎ আমাদের দ্বিতীয় সেটটার মান কোনো মতেই 1 হতে পারবে না। তাহলে রেঞ্জটা কী হলো আর বাদ 1। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান যেহেতু 1 হতে পারবে না, সো ওয়াইয়ের মান মানেই আমাদের রেঞ্জ। ওয়াইয়ের মান যেহেতু 1 হতে পারবে না, তাহলে ফাংশনের রেঞ্জ কত হলো আর বাদ 1। তাহলে এই ফাংশনের রেঞ্জ হলো আর বাদ 1। কোডোমেন কত ছিল আর বাদ 1। আমাদের এই বি সেট দেখো খেয়াল করে, আমাদের বি সেটটা ছিল কত আর বাদ 1। তাহলে আমরা দেখছি কোডোমেন আর রেঞ্জ সমান। কোডোমেন আর রেঞ্জ যেহেতু সমান, আমরা কি বলবো এফ ফাংশনটি একটি সার্বিক ফাংশন। এই ফাংশনটি একটি সার্বিক ফাংশন। একটু খেয়াল করো, আমাদের এফ ইনভার্স নির্ণয় করতে বলছে, দেখো একটু নিচে দেখিয়ে দেওয়া আছে এফ ইনভার্স নির্ণয় করছে। আমরা এফ ইনভার্স ফাংশন নির্ণয় করতে গেলে শুরুতে ফাংশনটিকে এফ অফ এক্সের পরিবর্তে ওয়াই ধরবো, ওয়াই ধরে সেই ফাংশনটি থেকে এক্স নির্ণয় করব। এক্স নির্ণয় করার পরে আমরা এফ ইনভার্স ওয়াই নির্ণয় করবো। ওয়াই কীভাবে আসে দেখো খেয়াল করো, এক্সের পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই লিখছি, আর আমাদের এখানে কি আছে 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। দেখো খেয়াল করো এক্সের মান কত, এই যে এখান থেকে নির্ণয় করছিলাম এক্স সমান কত 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। তাহলে এক্স সমান 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। অতএব এফ ইনভার্স ওয়াই কত হবে 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। এইবার এই ওয়াই এর পরিবর্তে যদি আমরা এক্স বসাই তাহলে আমরা পাবো এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স ওয়াই কত 3y মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 1। সো এফ ইনভার্স এক্স কত হবে 3x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1। 3x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1। 3x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1। তাহলে আমরা কোনো ফাংশনের বিপরীত ফাংশন সহজেই নির্ণয় করতে পারবো। আমাদের কাজ কি, প্রথমে ফাংশনটি সমান এফ অফ এক্সের পরিবর্তে ওয়াই ধরবো, ওয়াই ধরে এক্সের মান বের করব, সেখান থেকে আমরা এফ ইনভার্স নির্ণয় করব। এফ ইনভার্স নির্ণয় করে আমরা ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই দিই তাহলে পাবো এফ ইনভার্স এক্স। আচ্ছা, এবার আমরা কিছু ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমি আগের ক্লাসে
দু একটা ফাংশনের ডোমেন দেখাইছিলাম, তখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করা শিখি নাই, এই জন্য আমরা রেঞ্জটা নির্ণয় করে দেখাইনি। এবার দেখো খেয়াল করে, আমরা যদি এফ অফ এক্স সমান 1/x প্লাস বি এই ধরনের ফাংশন নেই, তাহলে ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করব? আচ্ছা দেখো, আমরা জানি যে ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে নিচে কোনো মতেই এক্সের মান এমন মান বসানো যাবে না যার কারণে নিচে শূন্য আসতে পারে। তাহলে আমরা দেখি এ এক্স সমান যদি বি এ এক্স প্লাস বি সমান 0 ধরি, তাহলে এক্স সমান কত পাই? -b/a। অর্থাৎ এই এক্সের পরিবর্তে, একটু খেয়াল করো কার্সারের দিকে, এক্সের পরিবর্তে যদি আমি -b/a বসাই তাহলে এ কাটা যায়, -b প্লাস b 0 হয়ে যায় নিচে। সুতরাং এক্সের মান কত হতে পারবে না? -b/a হতে পারবে না। তাহলে ডোমেনটাকে দেখো, আর সকল বাস্তব সংখ্যা আছে কিন্তু বাদ যাবে -b/a, বাদ যাবে -b/a। আচ্ছা, এবার পদ্ধতি অবলম্বন y ধরেছি x প্লাস b, y সমান ax প্লাস b, এখান থেকে লেখা যায় এই দেখো একান্তকরণ করে নিচ্ছি, y এখানে নিয়ে আসছি, ax প্লাস b সমান 1/a বা x ইন্টু 1/y মাইনাস b, 1/a মাইনাস b। তাহলে এই x এর মান এখানে দেখো, x এর মান সমান কত? 1/a ইন্টু 1/a। এখানে 1/y আকারে আসে, y এর মান কি হবে না? যেহেতু ভগ্নাংশ আকারে আসে, y এর মান এখানে কি হতে পারবে না? 0 হতে পারবে না। তাহলে y এর মান 0 হতে পারবে, কিন্তু অন্য কোনো সংখ্যা y এর মান 0 হতে, অর্থাৎ y এর মান 0 বাদে অন্য সকল সংখ্যা হতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে 0 লিখছি, অর্থাৎ রেঞ্জ কি? r বাদ 0, 0 বাদে রেঞ্জ f সমান r বাদ 0। তাহলে আমাদের যদি 1/x রেঞ্জ নির্ণয় করতে যায়, আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো। একটু খেয়াল করে দেখো, f of x সমান 1/x প্লাস b হবে r বাদ মাইনাস b/a এবং রেঞ্জ হবে r বাদ 0। অলওয়েজ রেঞ্জ এখানে f of x সমান 1/3x প্লাস 1, রেঞ্জ কি? r বাদ 0। f of x সমান 1/2x মাইনাস r বাদ 0, ডোমেনটা কি হবে? -b/a বাদ। দেখো খেয়াল করে, এইটার ক্ষেত্রে আমার a কত? 3, তাহলে r বাদ মাইনাস এটা b1 ভাগ a 3 b/1। আবার এই ক্ষেত্রে আমাদের b কত? -3, তাহলে এই -1 যেখানে প্লাস হয়ে 3/2 হয়েছে, a কত? 2। সো a 1/x প্লাস b আকারের ফাংশনের সবসময় আমাদের ডোমেন কত বলবো? b/a, রেঞ্জ কত হবে? r বাদ 0। তাহলে আমাদের বাড়ির কাজ হিসেবে দেখো, দুইটা ফাংশন দিয়ে দিলাম, f of x সমান 1/5x প্লাস 2, অর্থাৎ এখানে x এর সাথে আমাদের 5 আছে, a হলো 5, b হলো 2। আবার f of x সমান 1/7x মাইনাস 3, a কত? 7, b কত? -3। তাহলে আমরা অবশ্যই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। তোমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করে আমাকে কমেন্টসে দিবে। এবার আসো, f of x সমান x স্কোয়ার, f of x সমান x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই x মাইনাস a ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। এইটা f of x সমান x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই x মাইনাস a ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। একটু খেয়াল করে দেখো, যেহেতু ফাংশনটা ভগ্নাংশ আকারে আসে, সো আমাদের খেয়াল করতে হবে নিচে যেন 0 না হয়। তাহলে আমরা কি দেখতে পাই? এক্সের পরিবর্তে নিচে দেখো খেয়াল করে, এই যে এখানে এক্সের পরিবর্তে আমি যদি a বসাতাম তাহলে কি হয়? a মাইনাস a 0 হয়ে যায়। সুতরাং আমাদের ডোমেন কি হবে? r বাদ a। দেখো আমি এখানে লিখেছি x মাইনাস a সমান 0 বা x সমান a ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f of x এর মান বাস্তব হয়। তাহলে ডোমেন কত? r বাদ a। একটু খেয়াল করো, ডোমেন r বাদ a। আমাদের এই ধরনের যে কোনো ফাংশনই যদি থাকে ভগ্নাংশ আকারে, সবসময় নিচে
নিচেরটা খেয়াল করতে হবে যে নিচের অংশটায় যেন হরের অংশটা যেন কোনো মতেই জিরো না হয়, এমন মান বসাবো যাতে জিরো না হয়। তাহলে এক্সের মান এ বসালে জিরো হয়, সুতরাং ডোমেন হবে আর বাদ এ। এবার খেয়াল করো ওয়াই সমান, আমাদের এফ অফ এক্সের পরিবর্তে আমরা ওয়াই ধরছি। ওয়াই সমান কত? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ। আমরা সবসময় বলছি যে বিপরীত ফাংশন নির্ণয় করে নিতে হবে রেঞ্জ বের করতে। ওয়াই সমান কত? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ। এটাকে যদি আমরা ভাঙাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ যদি কাটা যায় থাকে কি এক্স প্লাস এ, ইমপ্লাইজ করে এক্স সমান কত? ওয়াই মাইনাস এ। একটু খেয়াল করো এক্সের মান আমরা কী লিখছি এক্ষেত্রে? ওয়াই মাইনাস এ। আমরা জানি এক্সের মান কি সম্ভব না? এ সম্ভব না। তাহলে এক্সের মান এ সম্ভব না, যেহেতু আমরা এক্সের মান এ পেতে পারি কীভাবে? ওয়াইয়ের পরিবর্তে যদি 2a লিখতাম তাহলে এক্সের পরিবর্তে এক্স সমান আমরা কত পাইতাম? এ পাইতাম। তাহলে এক্সের মান যেহেতু আমি এও বসাইতে পারবো না, ওয়াইয়ের মান আমি 2a পাবো না। এই জন্য আমরা লিখছি যেহেতু এক্স নট ইকুয়াল টু এ, সুতরাং ওয়াই নট ইকুয়াল টু টোয়াইস এ। তাহলে আমরা কি দেখলাম? ওয়াইয়ের মান কি হতে পারবে না? টোয়াইস এ হতে পারবে না। তাহলে রেঞ্জ কি হবে? আর বাদ টোয়াইস এ। রেঞ্জ হবে আর বাদ টোয়াইস এ। এবার দেখো তোমরা নিচের দুটো ফাংশনের উদাহরণ দেখো। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এই ফাংশনের ডোমেন কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এ কত? এ মানে আমাদের 2, সো ডোমেন হবে আর বাদ 2। আর রেঞ্জ হবে কত? আমরা জানি আর বাদ 2a, 2 আর এর মান কত? 2, তাহলে আর বাদ 4। এক্ষেত্রে একটু মজার ব্যাপার আছে যে তোমার ডোমেন যা হবে যে আর বাদ 2 হলে রেঞ্জ হবে আর বাদ 4, অর্থাৎ দ্বিগুণ করে বাদ যায়। দেখো নিচের ফাংশনটা খেয়াল করো। এফ অফ এক্স সমান কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 36 বাই এক্স মাইনাস 6। তাহলে ডোমেন কত? আর বাদ 6, রেঞ্জ হবে আর বাদ 12, তার ডাবল বাদ যায়। তাহলে আমরা এই যে দুইটা ফাংশন দিলাম এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স মাইনাস 5, এর ডোমেন রেঞ্জ অবশ্যই নির্ণয় করতে পারবো। তোমরা বাড়িতে এই দুটো ডোমেন রেঞ্জ নির্ণয় করে আমাকে দিবে। দেখো এক্ষেত্রে আমাদের এর মান আছে কত? 3, আর এক্ষেত্রে এর মান আছে 5। অবশ্যই আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। এবার খেয়াল করো এফ অফ এক্স সমান রুট ওভার এ এক্স প্লাস বি। এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। এফ অফ এক্স সমান রুট ওভার এ এক্স প্লাস বি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আচ্ছা তোমরা জানো কি না, তোমরা জটিল সংখ্যার ক্ষেত্রে দেখছো যে রুটের ভিতরে যখন মাইনাস সংখ্যা চলে আসে তখন জটিল সংখ্যার উদ্ভব ঘটে, অর্থাৎ জটিল সংখ্যা পাওয়া যায়। কারণ আমরা জানি কি আই সমান রুট ওভার -1, জটিল সংখ্যার ইউনিট আই সমান কত? রুট ওভার -1, অর্থাৎ রুটের ভিতরে মাইনাস চলে আসলে সেক্ষেত্রে জটিল সংখ্যার উদ্ভব হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে খেয়াল করবো যে আমাদের এফ অফ এক্স সমান রুট এক্স প্লাস বি আছে। তাহলে রুটের ভিতরে আর যাই হোক কোনো মতেই এক্সের এমন মান বসানো যাবে না যার কারণে রুটের ভিতরে, এই যে রুটের ভিতরে আমাদের -1 চলে আসে। কারণ -1 চলে আসে মানে কি জটিল সংখ্যা চলে আসবে। এখানে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব না। তাহলে এখন খেয়াল করো রুট এ এক্স প্লাস বি, এটা যদি জটিল সংখ্যা না হয়, মাইনাস সংখ্যা না আসে, তাহলে এটা কি হতে পারে? 0 হতে পারে। আর কি হতে? 0 থেকে বড় হতে পারে, ধনাত্মক সংখ্যা 0 থেকে বড়। তাহলে এ এক্স প্লাস বিটা কেমন হতে পারে? 0 হতে পারে এবং 0 থেকে বড় হতে পারে। দেখো এই জন্য আমি লিখছি ফাংশনটির বাস্তব মান থাকবে যদি এক্স প্লাস বি গ্রেটার ইকুয়াল টু 0 হয়। এখান থেকে আমরা যদি সমাধান করি, বিটাকে এই পাশে পাঠাই দিলে আমরা এক্স গ্রেটার ইকুয়াল টু কত পাবো? এক্স গ্রেটার ইকুয়াল টু কত পাওয়া যায়? -b/a। তাহলে আমরা কি পাইলাম? এক্সের মানটা কেমন হবে? -b/a এর সমান হবে, আর হবে -b/a থেকে বড়। যেহেতু গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে ইকুয়ালের জন্য এক্সের মানটা -b/a হবে, আর হবে -b/a থেকে বড়। তাহলে ডোমেনটা আমরা কি খেয়াল করে দেখো, ডোমেনটা আমি কীভাবে লিখছি, আমি এখানে ইন্টারভাল অর্থাৎ ব্যবধি আকারে লিখছি। দেখো খেয়াল করে -b/a থেকে ইনফিনিটি, অর্থাৎ এক্সের মান -b/a হবেই, সমান চিহ্ন আছে, -b/a হবেই। তাহলে সমান চিহ্ন থাকলে সেই পাশে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হয়। এই যে -b/a, যেহেতু -b/a এর সমান আছে আর -b/a থেকে বড়, -b/a থেকে বড় মানে কোন দিকে বড়?
মাইনাস বি বাই এ থেকে বড় মানে ধনাত্মক ইনফিনিটির দিকে বড়, এই জন্য মাইনাস বি বাই এ থেকে ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির পাশে অর্থাৎ ইনফিনিটির পাশে কখনোই আমাদের থার্ড ব্র্যাকেট হবে না, ইনফিনিটি সবসময় আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা ইন্টারভ্যাল নিয়ে একসময় বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা এই ইন্টারভ্যাল বুঝতে পারবে। তাহলে ডোমেন কত? মাইনাস বি বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত। এবার খেয়াল করো, আমরা মাইনাস বি বাই এ যদি এই ফাংশনটা বসাতাম, খেয়াল করো এফ অফ এক্সের পরিবর্তে মাইনাস বি বাই এ বসালে কত পাবো? এ আর এ কাটা যাবে, মাইনাস বি প্লাস বি, 0 পাবো। তাহলে আমরা 0 পাবো। আর এছাড়া এফ অফ এক্সের মান 0 বাদে কত পাবো? 0 থেকে সবসময় বড় হতে হবে, কারণ আমরা জানি যে ধনাত্মক সংখ্যা আসতে হবে। তাহলে ওয়াই এর মানটা কেমন হইতে হবে? 0 পাবোই, অর্থাৎ 0 এর সমান আর 0 থেকে বড়, তাহলে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই এর মান মানেই আমাদের কি? রেঞ্জের মান। তাহলে রেঞ্জ কেমন হবে? 0 হবে এবং 0 থেকে বড় হবে। 0 থেকে বড় মানে কোন পর্যন্ত? অবশ্যই ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0 যেহেতু হবেই, তাহলে 0-র পাশে আমাদের থার্ড ব্র্যাকেট, আর ধনাত্মক ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি লিখলাম। আর আমরা জানি যে ইনফিনিটির পাশে সবসময় ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ মুক্ত ব্যবধি দিতে হবে, মুক্ত ব্যবধি, ওপেন ইন্টারভ্যাল বলে এটাকে, মুক্ত ব্যবধি দিতে হবে। তাহলে রেঞ্জ কত? 0 থেকে ইনফিনিটি। তাহলে এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। দেখো খেয়াল করে, এফ অফ এক্স সমান কত আছে? এফ অফ এক্স সমান √1 টুয়াইজ এক্স প্লাস 1। তাহলে আমাদের এ কত? 2, বি কত? 1। সো আমরা এখান থেকে কত পাবো? দেখো মাইনাস বি বাই এ ছিল না, এই কাটসার দেখো, তাহলে -1/2 থেকে ইনফিনিটি। রেঞ্জ কত হবে? অলওয়েজ 0 থেকে ইনফিনিটি, অলওয়েজ 0 সহ 0 থেকে ইনফিনিটি। এই ধরনের ফাংশনের রেঞ্জ অলওয়েজ 0 সহ 0 থেকে ইনফিনিটি। দেখো ডোমেন, এটার ক্ষেত্রে খেয়াল করো, এ কত? 3, বি কত? -1। সো আমাদের এই -1 নিচে কাটা দিয়া 1/3 থেকে ইনফিনিটি, রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। রেঞ্জটা সবসময় 0 থেকে ইনফিনিটি। এখন তাহলে কি আমরা এফ অফ এক্স সমান √3x + 2, অর্থাৎ এখানে এক্স এর মান কত? এক্স এর মান আছে আমাদের, সরি, এ এর মান 3, বির মান আছে 2। তাহলে আমরা অবশ্যই এই যে ডোমেন মাইনাস বি বাই এ থেকে আমরা বলতে পারবো রেঞ্জ বের করতে, ডোমেন বের করতে পারবো। আবার রেঞ্জ কত? রেঞ্জ অলওয়েজ 0 থেকে ইনফিনিটি। এফ অফ এক্স সমান √1 - x। তাহলে আমাদের বির মান 1 আর এর মান কত? -1। এক্সের সাথে এখানে -1 আছে। তাহলে এখান থেকে আমরা ডোমেনও নির্ণয় করতে পারবো। রেঞ্জ তো অলওয়েজ আমাদের 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার দেখো এফ অফ এক্স সমান √a² - x² ফাংশনের ডোমেন অফ এক্স। এফ অফ এক্স সমান √a² - x² ফাংশনের ডোমেন অফ রেঞ্জ। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা জানি রুটের ভিতরে কি হতে পারবে না? 0 থেকে ছোটো হতে পারবে না, অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না। তাহলে কি হতে পারবে? রুটের ভিতরে যেটা থাকবে সে 0 এর সমান হবে এবং 0 থেকে বড় হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের রুটের ভিতরে কি আছে? a² - x²। তাহলে a² - x² গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। বাস্তব মান পেতে হলে a² - x² গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। এই সংখ্যাটাকে যদি আমরা মাইনাস সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে x² - a², এবং আমরা জানি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়, x² - a² লেস অর ইকুয়াল টু 0 হবে। আমি তোমাদেরকে এখানে নিচে দেখো লিখে দিছি নোট আকারে, x² - a², x² - a² লেস দ্যান 0 এর সমাধান -a থেকে প্লাসে। আর x² - a² যদি গ্রেটার দ্যান 0 থাকে, তার সমাধান হবে x লেস দ্যান -a অথবা x গ্রেটার দ্যান প্লাসে। তাহলে আমাদের এখানে কি আছে? x² - a² লেস অর ইকুয়াল 0। তাহলে আমাদের এই ধরনের থাকলে কত হবে? -a থেকে প্লাসে। এই যে দেখো, -a লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল a। এটা সমাধান নির্ণয় করার একটা বড় একটা পদ্ধতি আছে, আমরা ক্লাসে এক সময় দেখাবো তোমাদেরকে কীভাবে আসলে এই সমাধানটা আসে। তাহলে আমরা এখান থেকে দেখো কি পাচ্ছি? ডোমেন হিসেবে -a পাচ্ছি আর +a পাচ্ছি, এবং -a এবং +a এর মাঝখানে যত সংখ্যা আছে সব পাচ্ছি x এর মান। তাহলে দেখো -a, এই যে দেখো ডোমেনটা কি লিখছি? -a এবং তাদের মাঝখানে সব সংখ্যা তো আছেই, আমাদের ইন্টারভ্যালের দ্বারা বুঝতে হবে যে এখানে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট কেন দিয়েছি? যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এই জন্য এখানে এদিকেও থার্ড ব্র্যাকেট, এদিকেও থার্ড ব্র্যাকেট। তাহলে -a থেকে +a, ডোমেনের তাহলে -a থেকে +a। রেঞ্জ কী হবে? আমাদের জানি যে ওয়াই এর মানটা কি? সবসময় গ্রেটার ইকুয়াল 0। তাহলে ওয়াই এর মানটা গ্রেটার ইকুয়াল টু 0। আর আমাদের নিয়ম অনুসারে এক্সের এফ অফ এক্সের পরিবর্তে কী ধরতে হবে? ওয়াই ধরতে হবে। তাহলে এফ অফ এক্সের পরিবর্তে যদি আমরা ওয়াই ধরি, খেয়াল করে এফ অফ এক্সের পরিবর্তে যে আমরা ওয়াই ধরছি, ওয়াই ধরলে আমাদের এই রুট তুলে দিলে কী হয়? y² =
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, x1 প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের একটা শর্ত কি, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। খেয়াল করো, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 আমাদের একটা শর্ত। আর একটা শর্ত কি, x1 কত প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই রুটের ভিতরে যেটা আছে সেটাও গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। তাহলে দেখো এই যে আমাদের শর্ত যে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 এবং এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 বারবার লিখে আসলাম। এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করি, -1 দিয়ে গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস অর ইকুয়াল 0 হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মতো অসমতা। তার সমাধান কি, -a থেকে প্লাসে, সো -a থেকে প্লাসে, এবং এখানে যেহেতু এক্সের বলতে ওয়াই আছে তাহলে -a থেকে প্লাসে। এবার খেয়াল করো একটু ভালো করে, আমি ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 লিখছি আর ওয়াই এর মান -a থেকে প্লাসে লিখছি। এই দুটাকে সমন্বয় করেই আমি পাবো ওয়াই এর মান, অর্থাৎ রেঞ্জ নির্ণয় করতে গেলে দুটাকে সমন্বয় করতে হবে। এবং আছে, এবং মানে কি ইন্টারসেকশন, দুটার ইন্টারসেকশন নিলে আমি ওয়াই এর মান পাবো। দেখো এখান থেকে আছে 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান, 0 আছে এবং 0 থেকে বড় আছে, কিন্তু এইখানে কিন্তু ঋণাত্মক মান আছে। এর মানটা কি ঋণাত্মক না মাইনাস নেই, তাহলে ঋণাত্মক মানটা কিন্তু কমন না। এখানে শুধু ধনাত্মক মান আছে 0 থেকে বড়, 0 সহ 0 থেকে বড়, আর এখানে ধনাত্মক মান আছে এ সহ এ থেকে ছোট কিন্তু -a থেকে বড় পর্যন্ত। তাহলে দুইটাকে যদি আমি কমন করি পাবো কি, 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে বড় এবং এ পর্যন্ত পাবো। যদি 0 থেকে বড় পাই তাহলে 0-র জন্য আমি 0 লিখলাম, এ আমরা সর্বোচ্চ আছে এ লিখলাম, যেহেতু দুইটাই আমাদের ইকুয়াল ছিল তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট 0 থেকে এ। এই কথাটার অর্থ কি জানো, 0 থেকে এ থার্ড ব্র্যাকেট মানে 0 সহ 0 থেকে বড় এবং এ সহ এ থেকে ছোট সকল সংখ্যা নিয়ে আমাদের এই যে 0 থেকে এই ইন্টারভালটা। তাহলে এভাবে x1 যদি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডোমেন বলি, দেখো এ মানে কত 1, তাহলে ডোমেন কত হবে, এইখানে খেয়াল করো -a থেকে এ ছিল, তাহলে -1 থেকে +1। রেঞ্জ কত হবে, এর মান 1, তাহলে আমাদের রেঞ্জ ছিল কত 0 থেকে এ, তাহলে এর মান যেহেতু 1 তাহলে 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। পরের ফাংশনটা খেয়াল করো, এফ অফ এক্স কত √4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এ মানে কত 2, তাহলে ডোমেন কত হবে -2 থেকে +2। খেয়াল করো ওই যে -a থেকে প্লাসে ছিল, -2 থেকে +2। রেঞ্জ কত হবে 0 থেকে 2, যেহেতু 0 থেকে এ ছিল, এক্স এর মান আমাদের 2, সো 0 থেকে 2। আমি বাড়ির কাজ হিসেবে তোমার এফ অফ এক্স √36 মাইনাস এক্স স্কোয়ার এবং এফ অফ এক্স √16 মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করে তোমরা আমাকে কমেন্টস দিয়ে দিও। দেখো এখানে আমি গুরুত্বপূর্ণ একটা লিখেছি খণ্ডিত ফাংশন। তোমরা দেখতে পাচ্ছ যে খণ্ডিত ফাংশন কি, এইখানে দেখো আমাদের কার্সারে দেখো এফ অফ x1 f1x একটা লিখছি, f2x লিখছি, f3x লিখছি, অর্থাৎ f1x ফাংশনটা কখন হয়, যদি এর এক্সের মানটা এ থেকে ছোট হয় তাহলে হবে f1x, এক্সের মানটা যদি এ এর সমান এবং এ থেকে বড় আর বি থেকে ছোট হয় তাহলে হবে f2, আর এক্সের মানটা যদি বি এর সমান এবং বি থেকে বড় হয় তাহলে হবে f3। অর্থাৎ একটু খেয়াল করে দেখো যে এখানে প্রত্যেকটা একটা ফাংশনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা শর্ত দেওয়া আছে। তাহলে এইরকমভাবে যদি থাকে সেই ধরনের ফাংশনকে আমরা বলছি খণ্ডিত ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন, খণ্ডিত ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন। দেখো এখানে বলা আছে, দেখো এখানে এক্স লেস দ্যান এ লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান বি, এক্স গ্রেটার ইকুয়াল টু বি ব্যবধিগুলোর জন্য সংযোগ সেটটি ফাংশনের ডোমেন হবে। আর এই প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা যে ফাংশনগুলোর রেঞ্জ পাওয়া যাবে সেই ফাংশনগুলো নিয়ে ইন্টারসেকশন অর্থাৎ সংযোগ সেট করলে যেটা পাওয়া যাবে সেটা হবে ফাংশনটির রেঞ্জ।